ছাত্র অবস্থায় সাংঘাতিক মেধাবী ছিলেন, কারণ ওই সময় আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে চট্টগ্রাম বোর্ডে প্রথম হয়েছেন, আপনি কক্সবাজারের সন্তান, আপনি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আপনার কাছে আমরা মূলত শিক্ষা নিয়ে কথা বলতে চাই, এবং মূলত উচ্চশিক্ষা। যদি বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন আছে এখন, বিশেষ করে উচ্চশিক্ষার কথা। না, ধন্যবাদ। আগে আমাদের দেশের শিক্ষার যে নেতৃত্ব, আমাদের যেগুলো সর্বসাধারণের বিশ্ববিদ্যালয়, ইংরেজিতে বলি আমরা পাবলিক ইউনিভার্সিটি, তারা সেই ভূমিকা থেকে কিছুটা সরে যাচ্ছে বলে মনে হয়। এবং আপনি তো জানতেই পারছেন, সকলেই বলছে আমাদের বিশ্ববিদ্যালয় একটা সংকটে পড়েছে। যেমন বর্তমানে যেটা আমরা বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা দেখতে পাচ্ছি, সেটা সেই সংকটের কারণ নয়, এটা একটা বহিঃপ্রকাশ, এটা বহিঃপ্রকাশ বলা যায়। তো কারণটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে আদি পরিকল্পনাটা হয়েছিল 1912 সনে ইংরেজ সরকার ঘোষণা করেছিলেন যে ঢাকা একটা বিশ্ববিদ্যালয় হবে। তার একটা পিছনের ইতিহাস আছে, কারণ পূর্ব বাংলার কৃষক জনসমাজ, যাদের বেশিরভাগ মুসলমান, তারা শিক্ষায় পিছিয়ে ছিলেন হিন্দুদের চেয়ে তৎকালীন। হ্যাঁ, তৎকালীন হিন্দু মুসলমান এই ভেদটা তো ছিলই, আবার জমিদার এবং কৃষক এই ভেদটাও ছিল। সোজা কথায় পূর্ব বাংলার অধিকাংশ মানুষ শিক্ষায় পিছিয়ে থাকার কারণে সরকারি চাকরিতে তারা পিছিয়ে ছিলেন, এমনকি তারা রাজনীতিতে পিছিয়ে ছিলেন। এইগুলি দূর করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রচণ্ড ভালো ভূমিকা পালন করেছে, অন্তত 1947 পর্যন্ত। 47-এর পরে যে নতুন পরিস্থিতি, তাতেও সে একটা ভালো ভূমিকা পালন করেছে, অন্তত জাতীয় আন্দোলনের ক্ষেত্রে। এবং সেই সময় শিক্ষকদের যে মেধা এবং গবেষণা, সেটা বোধহয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুর্ভাগ্যজনকভাবে হলেও কিছুটা কমে গেছে। এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, বিজ্ঞান গবেষণায়, সমাজ বিজ্ঞান গবেষণায় এবং কলা অনুষদের গবেষণায় কমেছে। এইটার জন্য আমাদের একটা উদ্বেগ তৈরি হয়েছে, আমাদের জাতির ভবিষ্যৎ কী। আমরা যদি আমাদের শিক্ষা খাতের বাজেট দেখি, এত নগণ্য, সেটা আসলে বলার মতো না। এমনকি অনেক ছোট ছোট দেশ, যে দেশগুলোকে আমরা নানা কারণে তুচ্ছ-তাচ্ছিল্য করি, তাদের চেয়েও কম। ফলে আপনি যেখানে শিক্ষায় গবেষণায় বাজেট দিচ্ছেন না, বরাদ্দ দিচ্ছেন না, সেখান থেকে আমরা ভালো আউটপুট কিভাবে আশা করি? যদি অর্থ ব্যয় করা না হয়, বিনিয়োগ না হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান বা অন্য যে কোনো, এমনকি প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠবে না। এ নিয়ে অনেক বিতর্ক আছে, আমাদের সমাজে শিক্ষার ব্যয়টা কে বহন করবে। ব্রিটিশ আমলে ব্রিটিশরা 1854 সনে একটা নীতি নিয়েছিল, যেটাকে উডস ডেসপাচ বলে। তারা বলেছিলেন যে শিক্ষার উদ্যোগটা বেসরকারিভাবেই নিতে হবে, সরকার শুধু মঞ্জুরি করবে। এই যে গ্রান্টস কমিশন কথাটা আসছে ওখান থেকে, তারা মঞ্জুরি দেবে। এই মঞ্জুরি ভিত্তিক শিক্ষা আমাদের প্রয়োজন পূরণে সক্ষম হয়নি। তারপরে আমরা মনে করলাম শিক্ষার জাতীয় ব্যয়ভার জাতিকেই গ্রহণ করতে হবে, এবং বেসরকারিটা হবে আনুষঙ্গিক। জাতিসংঘ 1968 সনের দিকে একটা সিদ্ধান্ত নিলেন যে কোনো দেশকে শিক্ষায় যদি অগ্রগতি করতে হয়, তাহলে তার মোট জাতীয় আয়ের, যে কোনো এটাকে জিডিপি বলি, কত ভাগ ব্যয় করতে হবে। 68-69 সনে সিদ্ধান্ত হয়েছিল কমপক্ষে শতকরা 6 ভাগ ব্যয় করতে হবে। কিন্তু বাংলাদেশ হওয়ার পর যত সরকার হয়েছে, কেউই শতকরা 2-এর উপরে ওঠে নাই, উঠলেও 3-এর নিচে রয়েছে এখনও। সেটা এখন রায়, এইটা হচ্ছে প্রথম। কিন্তু আরেকটা কথা আছে আমাদের দেশে, যেটাকে আমরা বলি সিস্টেম লস। যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়, আপনি শুনতে পাচ্ছেন যে নীতি দুর্নীতি সব মিলিয়ে তার পুরোপুরি প্রাপকের কাছে পৌঁছায় না, মানে যে শিক্ষা লাভে যার উপকার হয়। এই কারণেই আজকে আমাদের শিক্ষার যে ইংরেজিতে বললে ইফেক্টিভ এক্সপেন্ডিচার, সেটা জাতীয় আয়ের 1 ভাগও নয়। আরেকটা কথা উত্তোলনার জন্য বলতে হয়, জাতির শরীর হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা যদি বলি, এবং জাতির মন হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা আরও খারাপ, সেখানে জিডিপির শতকরা 1 ভাগ মাত্র খরচ করা হয়। মানে অর্থাৎ এখন বর্তমান সমাজ ব্যবস্থায়, সামাজিক ব্যবস্থায় সবচেয়ে অবহেলিত হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। আমি তার উপরে প্রথম গুরুত্ব দেব, এবং দ্বিতীয় গুরুত্ব হচ্ছে মনের উপর। কিন্তু জাতিকে গড়ে তুলতে হলে বোধহয় সম্ভবত মনটাকে আগে গুরুত্ব দেওয়া দরকার। সেই দিক থেকে বিজ্ঞান, শিক্ষা এবং উচ্চশিক্ষা সব মিলিয়ে বলছি, মাত্র জাতীয় 2 ভাগ দিয়ে জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই যদি হয়, তাহলে আপনার শরীর খারাপ, আপনার মন খারাপ, দুটোই খারাপ। সেখান থেকে আবার আমরা বড় মানুষ, ভালো মানুষ, এফেক্টিভ মানুষ, কর্মক্ষম মানুষ, দেশপ্রেমিক মানুষ, সেটা প্রত্যাশা করি। সেটা আমাদের সরকার করে, আমাদের বুদ্ধিজীবীরাও করে, আমাদের শিক্ষকরাও করে। সেটি এক ধরনের স্ববিরোধিতা না? আমাদের বাংলা ভাষায় একটা সুন্দর প্রবাদ আছে না, কাঁঠালের আমসত্ত্ব। আপনি কাঁঠাল গাছ থেকে তার আম পেতে পারেন না, তা থেকে আমসত্ত্ব হবে কি করে? সোজা কথায় শিক্ষাকে যদি আমরা জাতি গঠনের একটা প্রধান বিনিয়োগ ক্ষেত্র মনে করি, তাহলে আমাদের এই ব্যয়টা বাড়াতে হবে। কিন্তু তার সাথে আরও কথা জড়িত আছে, আমরা কি পড়াচ্ছি, যেটাকে বলে কারিকুলাম। দেখা গেলে আগে এখানকার মানুষজন ইংরেজি শিক্ষা যখন গ্রহণ করেনি, ইংরেজরা 2টো তত্ত্ব দিয়েছিল, যে এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে চায় না, কারণ তারা ভয় পায় তারা খ্রিস্টান হয়ে যাবে, ধর্মান্তরিত। এই ভয়টা তাদের ছিল। এবং এইটা অনেকেই বলেছেন, এমন যেমন বড় বড় ইতিহাসবিদদের মধ্যে একজনের নাম বলি, রফিউদ্দিন আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের।
তিনি বেঙ্গল মুসলিমস বলে বই লিখেছেন, তাতেও তিনি বলছেন যে এইটাই ছিল ভয়। আসলে এটা সত্য নয়। আমি বলবো আরেকটা ছিল, আজিজুর রহমান মল্লিক আরেকজন ইতিহাসবিদ ছিলেন, তিনি বলছেন এটা ব্রিটিশ পলিসির ফল। মানে অর্থাৎ সমাজের অর্থনৈতিক বৈষম্য যখন বাড়তে থাকে, মানুষের যখন চুলায় ভাত থাকে না, চুলায় আগুন থাকে না, তখন সে কী করে স্কুল কলেজে পাঠাবে? সকল মানুষকে যদি শিক্ষিত করতে হয়, সমাজের শ্রেণী নির্বিশেষে, গোত্র নির্বিশেষে, হিন্দু মুসলিম নির্বিশেষে, তাহলে মাদ্রাসা শিক্ষায় হোক, স্কুল শিক্ষা হোক, তাকে একই কারিকুলামে আনতে হবে, অভিন্ন কারিকুলাম। সেটা কি? ভাষা, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি। সেই দিক থেকে মাদ্রাসা শিক্ষার লোকেরা কিছুটা পিছিয়ে ছিল বলা হতো, এই বলতে তাদের উপর 4-5টি ভাষা চাপিয়ে দেওয়া হতো। তাদেরকে বাংলা শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, আরবি শিখতে হবে, উর্দু শিখতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে ফার্সিও শিখতে হবে। এখন সেটা আমরা বাদ দিয়ে শিক্ষার মাধ্যম হিসেবে কোনো কোনো জায়গায় কেবল ইংরেজি চালু করছি। এইটাকে আমি কিন্তু পেছনে ফিরে যাওয়া মনে করি। এটা ঠিক হচ্ছে না। সকলকে একটা বিষয়ে একমত হওয়া উচিত যে উচ্চশিক্ষা বা নিম্ন শিক্ষা নয়, সকল শিক্ষা বিস্তারের মাধ্যম হওয়া উচিত জাতীয় ভাষা বাংলা। হ্যাঁ, কিন্তু পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে বিদেশি ভাষা শিখতে হবে। বর্তমানে বিদেশি ভাষার মধ্যে ইংরেজি 1 নম্বরে, এটা বলার কোনো আবশ্যকতা নাই। আমাদের দেশেও ঔপনিবেশিক আমল থেকে ইংরেজি শিক্ষা ছিল এক শিক্ষার মাধ্যম। স্বাধীন হওয়ার পর আমরা জাতীয় মাধ্যম করবে বলেছিলাম, কিন্তু বাংলাদেশ হওয়ার পর দেখি আমরা আবার পেছনে যাচ্ছি। এটা আমার কাছে বোধগম্য নয়। আমার বক্তব্য পরিষ্কার করে বলি, শিক্ষা যদি সর্বজনীন করতে হয় একটা ভাষা, তাহলে প্রধান ভাষা হতে হবে জাতীয় ভাষা, বাংলা ভাষা। কারণটা কি? গ্রামের নিভৃততম প্রদেশ থেকেও যেন মানুষে শিখতে পারে। এখন আছে আমাদের দেশে কিন্তু সংখ্যালঘু অন্য জাতি আছে, তাদেরকে তাদের ভাষায় প্রাথমিক শিক্ষা নেওয়ার সুযোগ অবশ্যই দিতে হবে। আদিবাসী, রাইট, আদিবাসী চট্টগ্রামে আছে, ময়মনসিংহে আছে, আপনার দিনাজপুরে আছে, আমরা জানি সবাই। সরকারি হিসাবে এখন 20 বা 25 রকমের প্রাথমিক শিক্ষা দেশে এখন চালু আছে। এটা প্রথম দিকে মনে হতে পারে সমৃদ্ধি, কিন্তু আসলে এটা শক্তিহীনতা এবং এক ধরনের বৈষম্য তৈরি করে। মনে হয় এক ধরনের বৈষম্য তৈরি করছে তো বটেই। যেমন ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যমে এই বৈষম্য আমাদের আকাঙ্ক্ষিত ছিল না। যেমন আগে আমরা মাদ্রাসা শিক্ষার সমালোচনায় বলতাম তারা কেন উর্দু মাধ্যমে পড়াচ্ছে, কারণ বাঙালি মুসলমানদের মধ্যে একটা অভিমান ছিল, যারা অভিজাত মুসলমান তারা মনে করতো তাদের মাতৃভাষা উর্দু, এবং তারা অন্তত বিদেশ থেকে না হোক উত্তর ভারত থেকে এসেছে। সেটা কিছু লোক যে আসেন নাই তা নয়, কিন্তু এটা দেশের শতকরা 99 জন সম্পর্কে প্রযোজ্য নয়। এই রাজনীতির কারণেই ব্রিটিশ আমলে আমি বলবো বাংলাদেশের মুসলমানরা রাজনীতিতে, সরকারি চাকরিতে এবং বিশেষ করে স্থানীয় সরকারে তারা পিছিয়ে ছিলেন। আজকে যখন একটা স্বাধীন দেশ হয়েছে, আমাদের পৃথিবীর মধ্যে আমরা একটা আসন পেয়েছি, আমাদের উচিত এটা সম্পূর্ণ পুনর্মূল্যায়ন করা। অথচ দেখতে দেখতে 50 বছর হয়ে গেল। জি, এবং এই বিষয়ে তো স্যার উচ্চ আদালতের একটি রায় রয়েছে কিন্তু এই মাতৃভাষায় শিক্ষা, বিশেষ করে উচ্চ শিক্ষার প্রসঙ্গে। এই ঘটনাটা আমরা প্রত্যেক বছর শুধুমাত্র ফেব্রুয়ারি মাস আসলে সে আদালতের রায়টা নিয়ে কথা বলি, বিজ্ঞাপনের ভাষা কী হবে সেগুলো নিয়ে কথা বলি। তার মানে তো আমরা আদালতের রায়কেও সেটি বাস্তবায়ন না করে এক ধরনের অবমাননা করছি। এখান থেকে স্যার মুক্তির উপায় নিয়ে আপনার মতামত শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি তৈরি হচ্ছে বাংলা ভার্সেস ইংলিশ। এটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। কিন্তু উচ্চ আদালতের চেয়েও বড় আদালত হচ্ছে আমাদের সংবিধান। উচ্চ আদালত তার ব্যাখ্যা দেন মাত্র, কিন্তু উচ্চ আদালতের রায় আমরা মানব কিনা তার আগে বোঝা উচিত সংবিধানের মূলনীতিতে আছে শিক্ষা সর্বজনীন করতে হবে। আমি একটা যুক্তির প্রশ্ন তুলতেছি, শিক্ষা সর্বজনীন করতে হলে মাতৃভাষা শিক্ষা দেওয়া ছাড়া আর কোনো মাধ্যম নাই, পৃথিবীর ইতিহাস তাই বলে। এখন উচ্চশিক্ষার প্রয়োজনে আমরা বিদেশি ভাষা শিখব, আমাদের ছাত্ররা বিদেশে যাবে, শিক্ষকরা যাবেন, বিদেশিরা আমাদের এখানে আসবে, সেই জন্য আমাদের একটা বিদেশি ভাষাও দরকার। কিন্তু আমরা মনে হয় আমাদের অগ্রাধিকার বদলে ফেলেছি। শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, শিক্ষার ক্ষেত্রে নয়, এই রায়টা দেওয়া হয়েছিল উচ্চ আদালতের ভাষা প্রসঙ্গে, যার কথা রায়ের ক্ষেত্রেই, যে উচ্চ আদালত রায় দেবেন দেশীয় ভাষায়, এবং বলেছে আইনটা ছিল 1987 সনে সংবিধানের আলোকেই, যে উচ্চ আদালতে বাংলা ছাড়া অন্য ভাষায় দরখাস্ত দিলে গ্রহণ করা হবে না। শুধু উচ্চ নয়, নিম্ন আদালতে, মামলাটার উৎপত্তি জেলা আদালতে। কিন্তু শেষ পর্যন্ত একটা মামলা করে তারা রায়টা আদায় করলেন, যেখানে বলা হলো যে না, আদালতে চলবে কিন্তু অন্য জায়গায় চলবে না। তো সেইটা আমি মনে করি সবই তার একটা কনফ্লিক্টিং আছে। হ্যাঁ, আমি সেই জন্য বলি আমাদের উচ্চ আদালতের বিচারপতিরা 21শে ফেব্রুয়ারির সময় যখন তারা ফুল দিতে যান, এটা অত্যন্ত ভালো কাজ। শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন, এটা তো হচ্ছে কথায় শ্রদ্ধা নিবেদন করা, কাজে নয়। একটা বিখ্যাত ছোট লাইন বলি, একজন কবি বলছেন যে লোক শুধু কথা বলে কোনো কাজ করে না, সে হচ্ছে বাগানের আগাছার সমান, ফুল না। হ্যাঁ, ফুল না। তো আমরা বলছি আগাছাগুলো তো উপড়ে ফেলা দরকার, এবং কিন্তু বাগানটা রক্ষা করা দরকার। আমি আগাছা উপড়ানোর জন্য বাগান তছনছ করতে চাই না। আমাদের বহু রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যদি অর্থপূর্ণ করতে হয়, তাহলে আমি মনে করি, আবারও বলবো, শিক্ষার গুণগত মান বৃদ্ধির খাতিরেই শিক্ষার পরিমাণগত বৃদ্ধি করতে হবে। স্বাধীন হওয়ার মানে হচ্ছে আমরা দেশকে স্বাধীন করছি, মানে আমরা শিল্পায়নের সুযোগ নেব।
পাকিস্তানের বলে আমরা বঞ্চিত হয়েছি। এখন যে নতুন শিল্পায়িত হচ্ছে, তাহলে আমাদের শিক্ষার ধরনও বদলাবে। ইংরেজরা করেছিল কি, শুধু সাহিত্য এবং ভাষা শিক্ষার মধ্যে তারা সীমিত রেখেছিল, ইংরেজি সাহিত্য পড়ানো। আমরা এখন বলবো কি, আমাদের দেশের নতুন শিল্পায়ন হবে, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং দরকার। আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি দরকার ইঞ্জিনিয়ার। কিছুক্ষণ আগে বললাম আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের দরকার নিজেদের ডাক্তার। তাহলে আমাদের ডাক্তার, আমাদের কৃষিবিদ, আমাদের ইঞ্জিনিয়ার তারা কোথা থেকে তৈরি করবো? আমরা বিদেশ থেকে না, এখানেই তৈরি করব। এবং ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এগুলিও স্বদেশি ভাষায় পড়ানো যে সম্ভব, এবং পড়লে রোগীও ভালো বোঝে, ডাক্তারও ভালো বোঝে। আমরা যদি দেশকে আগাছামুক্ত করতে চাই, আমাদের একটা জাতীয় নীতি দরকার। আমাদের সরকারের যদি কোনো নিয়ন্ত্রণ থাকতো শহরের উপর, শহরের সমস্ত সাইনবোর্ডের মধ্যে বাংলা রাখা বাধ্যতামূলক করা উচিত ছিল। তারপরে ইংরেজি কোনো চীনা ভাষায় লেখেন, আপনি অসুবিধা নেই। একটা চীনা কোম্পানি যেটা রেস্টুরেন্ট খুলেছে, সে চীনা ভাষায় লিখবে, কিন্তু উপরে বাংলা থাকতে হবে জাতির খাতিরে। যেমন আমাদের বিমানবন্দরে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লিখেছি, সেটা আরবিতেও লিখেছেন, সেটা ইংরেজিতেও লিখেছেন। কেউ কি আপত্তি করেছে? না, কিন্তু বাংলায় আছে বলে। হ্যাঁ, আমাদের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আমি অনুরোধ করব, তারা তাদের নাম এবং তাদের কর্মসূচি বাংলায় ছেপে তারপর ইংরেজিতে ছাপবেন। কিন্তু স্যার, একই সাথে যদি আমরা আমাদের গণমাধ্যমের কথা বলি, আমরা আমাদের নাটক, ফিল্ম যেগুলো জনপ্রিয়, পপুলার কালচারের কথা বলি, সেইখানেও তো ভাষার যথেচ্ছা ব্যবহার, মানে সেখানে বাংলাও যেটা ব্যবহৃত হয় সেটা আসলে বাংলা না ওই অর্থে। আমি কম পরে বলবো যে এটা বিতর্কমূলক বিষয়। যারা সৃজনশীল লেখক, নাট্যকার, কবি, তাদের ভাষা সম্পর্কে আমাদের বিশেষ কিছু বলার এখতিয়ার নেই, বরঞ্চ আমরা তাদেরকেও বলবো প্রত্যেক অনুষ্ঠান দেখে দেশের ব্যাপক জনগণ শিক্ষাও লাভ করে। যেটাকে আমরা বিনোদন বলি, তার মধ্যে শিক্ষার একটা উপাদান আছে, সেটা মনে রেখে তারা তার দায়িত্ব পালন করবেন। তবে তারাও এই উদাহরণটা পাচ্ছেন কোথা থেকে, সেটা আমাদের দেখা উচিত। দেশের অন্য যে সাহিত্য, যেটাকে আমরা বলি মননশীল সাহিত্য, সেখানেও যদি আপনি বাংলার ব্যবহার দিনকে দিন না বেড়ে বরং কমতে থাকে, তখন তারা উদাহরণ পান, যা সেটা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের বর্তমানে ধরুন বিজ্ঞান, দর্শন, ইতিহাস এগুলোর শিক্ষা ক্রমশ ইংরেজি নির্ভর হয়ে যাচ্ছে, বলবো না আমি, ইংরেজি নির্ভর থেকে যাচ্ছে, আগেও যে ছিল। তার থেকে বের করার যে জাতীয় উদ্যোগ, সেটা আমরা দেখেছি রাষ্ট্রের পক্ষে নাই। এবং বেসরকারি সমাজ, যাদেরকে আমরা জনসমাজ বলি, তাদের মধ্যেও দেখা যাচ্ছে একটা ইংরেজির প্রভাব বাড়ছে। যে আর ভাষার ক্ষেত্রে বলেন, আমাদের অধ্যাপক আব্দুর রাজ্জাক বলতেন বিশ্ববিদ্যালয় সৃজনশীল লেখকদের পছন্দ করে না। একটা উদাহরণ দিই, কবি জসিমউদ্দিন 1940-এর আগে বিশ্ববিদ্যালয়ের লেকচারার হয়েছিলেন 38 সন বা 39 সনে। তিনি 4-5 বছর পরে বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে যান, গিয়ে তিনি রেডিওতে চাকরি করতে যান। এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। এদেশে যে কয়েকজন বড় সৃজনশীল লেখক, নজরুল ইসলামের পরে জসিমউদ্দিনের নাম নিতে হবে। জি, সেই জসিমউদ্দিনের জীবন থেকে আপনি বুঝতে পারেন বিশ্ববিদ্যালয়ে তাকে ধারণ করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র মেধাবী চিন্তাশীল লোকেরাই থাকে না, সৃজনশীল লোকদেরও রাখতে হয়। আমাদের আগে দরকার বাংলা ভাষার মাধ্যমে সমস্ত জাতীয় কার্যকলাপ পরিচালনা করা। যেমন আমাদের রাষ্ট্র করছেন, যেমন ঢাকা শহরে দেখুন রাস্তার সমস্ত নাম ইংরেজি এবং বাংলা দুভাষায় লেখা আছে, যে সবুজের মধ্যে লেখা আছে। আপনি ভারতে দেখেন সেগুলি ইংরেজি এবং হিন্দিতে অথবা অন্যান্য ভাষা অল্প করে, জাস্ট প্রতীকী বাংলাতেও কোথাও কোথাও দেখবেন। আরেকটা জিনিস স্যার, আপনি শিক্ষকদের সম্মান এবং মর্যাদার কথা বলছিলেন। আমাদের দেশে একদম আপনি যদি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় শিক্ষকদের বেতনের জায়গা এবং মর্যাদার জায়গা সেটা যদি দেখেন, সেটা সাংঘাতিক বিরোধপূর্ণ। একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত সচিবের পদমর্যাদা বা গ্রেড 1 সুযোগ সুবিধা সবসময় পান না, বরং আমলাদের একটা প্রচ্ছন্ন প্রভাব থাকে বিশ্ববিদ্যালয়গুলোকেও কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। এমনকি যে বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা পাবলিক বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলুন, 73 অধ্যাদেশে যে 4টি বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রেও তো সেটাও তো একটা মৌলিক কারণ হতে পারে আমাদের এই সংকটের। আমার মনে হয় তার চেয়ে বড় কারণ হচ্ছে তাদের মর্যাদা, যে প্রোটোকল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওই প্রোটোকলের মধ্যে যাওয়ার দরকার নেই। কারণ বিশ্ববিদ্যালয়কে আমি বলছি, যেন উচ্চ আদালতের বিচারপতিরা, তারা প্রোটোকল পান অনেক উপরে, কিন্তু তারা প্রতিদিনের রাজনীতিতে জড়ান না, জড়ানো নিষেধ। তারা এমনকি বিয়ে অনুষ্ঠানে যেত, তাদেরকে বাধা থাকে। বিশ্ববিদ্যালয়কে যদি আমরা সেরকম একটা জায়গায় নিয়ে যেতে পারতাম, তাহলে বিশ্ববিদ্যালয়ে আকৃষ্ট হবেন না কেন? না হওয়ার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সে উপযুক্ত গবেষণার সুযোগ পাচ্ছে না। আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, আমাদের সবচেয়ে ভালো ছাত্র যারা, তারা একবার বিদেশে গেলে ফিরে আসতে চান না। যারা ফিরে আসেন তাদেরকে বোকা মনে করা হয়, যে ওখানে কোনো সুবিধা করতে পারে না তাই বুঝে ফিরে আসছে। ব্যাপারটা তো তা নয়। আমাদের আনাগোনা করা দরকার। একটা জিনিস পরিষ্কার হবে, আজকে যদি আমরা দেশের সীমান্ত খুলে দেই, মানে ভিসার কোনো ব্যবধান না থাকতো, আমাদের তরুণ সমাজ কী পরিমাণে বিদেশে চলে যেত। এটাই প্রমাণ করে যে আমরা এখনো ভারসাম্যে পৌঁছিনি। আরেকটা কথা বলি, আমাদের দেশের ছেলেমেয়েরা পিএইচডি করার জন্য বিদেশে যায়, এটা খুব স্বাভাবিক। কিন্তু বিদেশ থেকে পিএইচডি করার জন্য আমাদের এখানে আসে না কেন? সেই পরিমাণ সুযোগ আমাদের তৈরি করতে হবে। এখন বেতনের কথা আসেন, ভারতে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক কী বেতন পায়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক তার 4 ভাগের 1 ভাগও বেতন পায় কিনা, এটা তদন্ত করে বের করা যায়।
আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই দুরবস্থা কেন? আপনি নিউ ইয়র্ক সিটিতে যান, আমি সেই দেশে 1.5 দশক ছিলাম। সেখানে প্রত্যেক পাবলিক স্কুলের শিক্ষার মান প্রাইভেট স্কুলের চেয়ে বেশি, কম নয়। ওখানে লেখা থাকবে PS 74, ধরেন পাবলিক স্কুল নাম্বার 74। সেখান থেকে পাশ করেছেন বিখ্যাত বৈজ্ঞানিক স্টিফেন জে গুল্ড, আমি তাকে চিনি বলে বলছি। এরা জগৎ বিখ্যাত হয়েছেন, কিন্তু এরা পাবলিক স্কুলের ছাত্র। আমরাও যারা দুর্ভাগ্যক্রমে এদেশে লেখাপড়া অল্প করেছি, আমিও পাবলিক স্কুলের ছাত্র, আমরা কোনো প্রাইভেট স্কুলে পড়ি নাই। কাজে বিষয়টা হচ্ছে আমাদের দেশের প্রাইভেট স্কুল যা হচ্ছে, তাদের শিক্ষার মান নিয়ে আমি কথা বলবো না, তারা কিন্তু একটা ক্ষতি করছে। ক্ষতিটা হচ্ছে এই যে সর্বসাধারণের জন্য যে বিদ্যালয়, তার মান উন্নয়নের জন্য তাদের অভিভাবকরা আর চিন্তা করছেন না। কারণ আমার ছেলে মেয়ে তো ভালো স্কুলে পড়ছেই, কিন্তু স্কুল এইভাবে না করে যদি আমরা করতাম এলাকাভিত্তিক করতাম, যে যে এলাকার বাসিন্দা সেখানে তার স্কুল যেতে হবে। এটা তো পৃথিবীর সব দেশেই, সেটা আমি দেখলাম জাপানে, সেটা আপনি অস্ট্রেলিয়া বলেন, সেটা ফিনল্যান্ডে বলেন। আমাদের দেশে প্রতি বছর কত শিশু জন্মগ্রহণ করে? 50 লাখ মতো। যদি শতকরা 2.5 ধরেন আপনি বৃদ্ধির হার, তো 50 লাখ শিশু প্রত্যেক বছর প্রথম শ্রেণীতে ভর্তি হবে। মানে আজকে যে জন্মাচ্ছে 5 বছর সে যাবে, এবং তাকে পড়ানোর জন্য কতজন শিক্ষক দরকার? এইটা একটা যাকে বলা যুক্তিশীল পরিকল্পনা আমাদের দেশে নাই, অর্থাৎ থাকা উচিত। আমি শুরুতেই বললাম তো, কিউবার মতো দেশে শিক্ষাক্ষেত্রে শতকরা 10, 11, 12 ভাগ পর্যন্ত টাকা খরচ করে 11 করে। আমি যে আমাদের দেশে আমরা এখনো 2-2.5-তেই আছি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে, আপনি যেটা বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চাকরি হচ্ছে রেজিস্ট্রারের যে কাজ, সেটা কোনো উপাচার্যরা করছেন। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। উদাহরণ দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বিখ্যাত উপাচার্য ছিলেন, তার নাম কি ডক্টর মাহমুদুল হাসান। তার ভাই ছিলেন ডক্টর জাকির হোসেন, ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। ওনার ভারতের লোক, একজন পাকিস্তানে আসছেন, একজন ভারতে আছেন। তো সেই ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ে চাকরি হারান পাকিস্তান আমলে। চলে যাওয়ার সময় উনি বলছিলেন, আপনি কেন পদত্যাগ করলেন ভিসি পদ থেকে? উনি বললেন, পুলিশের কাজ করা যে উপাচার্যের কাজ, সেটা তো আমি জানতাম না, আমাকে এখন পুলিশের কাজ করতে বলা হচ্ছে, তাই আমি চলে যাচ্ছি। তো বর্তমানে আমাদের সম্মান রেখে বলছি, আমাদের সব উপাচার্যরা পুলিশের ভূমিকা অভিনয় করছেন। নাহলে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই কথা কেন হবে? অবরোধ, পদত্যাগ চাই, তারপরে আন্দোলন, ভিসির বাসায় আগুন। হ্যাঁ, আমাদের কোন এক প্রাক্তন মন্ত্রী কি বলেছেন জানেন? যারা পেঁয়াজের দাম বাড়িয়েছে তাদের বন্দুক যুদ্ধে মারা যাওয়া উচিত। মানে ভাষা দেখেন, সংসদের মধ্যে এই কথা হচ্ছে। জাতীয় পার্টির সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী। স্যার, আমরা এই উপাচার্যদের নিয়ে আলাদা করেই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে এরকম যে, আমাদের উপাচার্যদের নিয়ে একটি বিখ্যাত বই আছে, গাভী বৃত্তান্ত, আপনি নিশ্চয়ই সেটা জানেন। ফলে আমাদের এই সমসাময়িক উপাচার্যের যে পদ, সেটির যে মর্যাদা, ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা, সেটি ক্রমশই মনে হচ্ছে কমছে, অন্তত দৃশ্যত। যে কোনো মানুষ এখন উপাচার্যদের সমালোচনা করে, অথচ উপাচার্য